মূল্যস্ফীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। শ্রমঘন পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রী। নতুন এভারেস্ট জয়ী চট্টগ্রামের বাবর আলী সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ১১ বছর পর উড়ল লাল সবুজ পতাকা। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচার শেষ। আজ প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারের দুয়ারে প্রার্থীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। মূল্যস্ফীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। নিজস্ব উৎপাদন বাড়লে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে শ্রমঘন ও পরিবেশ বান্ধব শিল্প কারখানা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ দেন সরকার প্রধান। জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়তে কাজ করে যাচ্ছে সরকার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। অভ্যন্তরীণ শিল্পপণ্য চাহিদার ৩০ থেকে ৩৫ ভাগের যোগান আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ৭০% নিয়ন্ত্রণ হয় এ খাতে, যা মোট শিল্প কর্মসংস্থানের প্রায় ৮৫ ভাগ। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং জাতীয় জিডিপিতে যুক্ত হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩ বিজয়ী ৭ জনকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্যাপক কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া হয়েছে। যোগাযোগের উন্নয়ন, ডিজিটাল ব্যবস্থা সহ সবকিছুতে এগিয়ে গেছে আজকের বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের পণ্য উৎপাদন হয়। এই যে অঞ্চলে যেটা বেশি উৎপাদন হবে সেটা যদি আমরা সেভাবে প্রক্রিয়াজাত করতে পারি, আমাদের নিজের দেশের চাহিদা বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রাম পর্যায় পর্যন্ত। সেখানে যেমন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। কাজে সেই দিকে দৃষ্টি রেখেই উদ্যোক্তা নেওয়া উচিত। সারা বিশ্বে পণ্য পরিবহন সহ জিনিসপত্রের দাম বেড়েছে, তবে মূল্যস্ফীতি কমাতে দেশীয় উৎপাদন বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। শ্রমঘন ও পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়তে এ সময় নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন, অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে না হয়, আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়। শিল্প আমাদের গড়ে তুলতে হবে, কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। পরে এসএমই মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ৩০০-র বেশি দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণের এ মেলায় থাকছে না আমদানি করা বিদেশি কোনো পণ্য। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্ট শৃঙ্গে আবার উড়েছে লাল সবুজের পতাকা। ১১ বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে এই অসাধ্য সাধন করেছেন চট্টগ্রামের বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল ৮টা৪৫ দিকে এভারেস্টের চূড়ায় ওঠেন ৩৩ বছর বয়সী এই বাংলাদেশি। তবে বীর চট্টলার সন্তান বাবর আলীর অভিযান এখানেই শেষ নয়। পরের লক্ষ্য এভারেস্ট লাগোয়া পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে। আজ মাঝরাতেই শুরু হবে দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। এর আগে কোনো বাংলাদেশি একই অভিযানে এভারেস্ট ও লোৎসে জয় করতে পারেনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে চিকিৎসা পেশা শুরু করলেও থিতু হননি বাবর। চাকরি ছেড়ে শুরু করেন দেশ বিদেশ ঘোরা। এ পর্যন্ত অন্তত ৯টি পর্বতের চূড়া জয় করেছেন এই বাংলাদেশি। বাবর আলী ছাড়া বাংলাদেশের হয়ে এভারেস্ট জয় করেছেন মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরিন। আর আরেক বাংলাদেশি খালেদ হোসাইন এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুবরণ করেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হচ্ছে আজ। ভোট গ্রহণ 21 মে। শেষ সময় প্রচারণায় নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। এই ধাপে 157 উপজেলার মধ্যে 24টিতে ভোট হবে ইভিএমে। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। ভোটের বেশি বাকি নেই, তাই প্রচণ্ড গরম উপেক্ষা করে চলছে নির্বাচনী প্রচার। কৃষি নির্ভর নরসিংদীর মনোহরদী ও বেলাবতে সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ করছেন প্রার্থীরা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ভোটার ও প্রার্থীদের। আমি নির্বাচিত হই, তাহলে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট নূর মোহাম্মদ হুমায়ুন, তিনি আমাদের মাননীয় মন্ত্রী এবং উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। আনাচে কানাচে উত্তমভাবে ভালোভাবে সাড়া পেয়েছি। সুন্দর সুষ্ঠুভাবে ভোট দেয়, এটাই আশা করি, এটাই প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের যে মূল মেসেজ, যেটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা, সে বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। দ্বিতীয় ধাপে ভোট হবে ভোলা সদর, দৌলত খান ও বুরহানুদ্দিনে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বেছে নেবেন সৎ ও যোগ্য প্রার্থী। আমরা সুস্থ নিরপেক্ষ ভোট চাই। তো দিনেও আমরা দেখেছি, এবারও আমরা চাই সেরকম একটি নির্বাচন। যেহেতু আমি যে কোনো অত্যাচারের বিরুদ্ধে আমি সোচ্চার হই, সুতরাং আমি শতভাগ আশাবাদী। যেমন আমাদের ইউনিয়ন পর্যায়ের রাস্তাঘাটগুলি খুব খারাপ অবস্থায় আছে, এগুলি দ্রুত আমরা সংস্কার করার চেষ্টা করব। আমরা আশ্বাস পেলেও আমরা শঙ্কায় আছি। আমরা তাদের আরও জোর প্রশাসনের নিরাপত্তা দাবি করছি। কোথাও আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করতে আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন আছে। জয়পুরহাটের 5 বিবিতেও নির্বাচনী প্রচার তুঙ্গে। চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী হলেও মূল লড়াই হবে আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের আবু বকর সিদ্দিকের সঙ্গে তারই মেয়ের জামাই টেলিফোন প্রতীকে সুমন চৌধুরীর মধ্যে। না, আমার কোনো বিভ্রান্তি নাই, গণতান্ত্রিক অধিকার, এটা কোনো অসুবিধা নাই। মাঠে অনেকেই ভোট করতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, শ্বশুর থাকতেই পারে, এটি তার অধিকার, এটি আমার অধিকার। আমি এখানে আত্মীয়তার বিষয় দেখি না। তবে শ্বশুর জামাইয়ের মধ্যে মনে করো যাকে আমরা ভালো লাগে, ভালো যোগ্যতা দেখে তাকেই আমরা ভোট দিব। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং স্বতঃস্ফূর্তভাবে যেন একটা ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করব। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সমর ইসলাম, 21 টেলিভিশন। মৃত্যুর পর উদ্ভাসিত আব্দুল গাফফার চৌধুরী। 52 ভাষা আন্দোলনে প্রভাত ফেরির গান লিখে জ্বলে ওঠা সব্যসাচী সাংবাদিক জীবনভর কলমযুদ্ধ চালিয়েছেন প্রগতিবাদী সমাজ বিনির্মাণে। কিংবদন্তি গাফফার চৌধুরী দ্বিতীয় প্রয়াণ দিবসে জীবনকর্ম তুলে ধরেছেন অখিল পোদ্দার। 52 থেকে 71 বারংবার আক্রান্ত হয়েছে দেশ। জেল, জুলুম আর নির্যাতন সয়েছে এদেশের কোটি মানুষ। জাতির সে ক্রান্তিকালে কলম ধরেছেন সাহস সঞ্চারী সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। যেমনি করে 52 ভাষা আন্দোলনে লিখেছিলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারির মতো কালজয়ী সঙ্গীত। স্বাধীনতার পর 1974 সাল থেকে লন্ডনে বাস করতেন গাফফার চৌধুরী। সেখান থেকেই অসাম্প্রদায়িক বাংলা আর বাঙালির ঐতিহ্য রক্ষায় বারংবার ঝলসে উঠেছে তার কলম। অসাম্প্রদায়িক চেতনা, সেই ব্যাপারে তিনি কখনো আপোষ করেননি। উনি কাউকে ভয় পেতেন না, কিন্তু উনি যেটাকে ঠিক মনে করতেন সেই ব্যাপারে তিনি লিখতেন, তিনি বলতেন। কে কি ভাববে, কে কি বলবে, এটা নিয়ে তিনি কখনো কোনো চিন্তা করেননি। আমার সাথে তার শেষ সাক্ষাৎ হয়েছিল তার মৃত্যুর কত 20 দিন আগে। সেদিনও উনি বলেছেন, আমি তো চলে যাচ্ছি, কিন্তু তোমরা নিশ্চিত করো দেশটা যেন পাকিস্তানে পরিণত না হয়, এখানে যেন তালেবান তন্ত্র প্রতিষ্ঠিত না হয়। শস্য সুফলা বাংলা আর বাঙালির মর্যাদা রক্ষার আন্দোলনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য, অবিনশ্বর ও সার্বজনীন। কয়েকদিন আগে লালনের একটি কবিতার 2 লাইন লেখার পরে সঞ্জয় রক্ষিত নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করলো। আর যদি গাফফার ভাই থাকতেন, উনি নিশ্চয়ই সারা বিশ্বব্যাপী এর প্রতিবাদে জনমত গঠন করতে পারতেন।
যে এইসব ধর্মান্ধদের নিশ্চিহ্ন করতে হবে, যার জন্য আজকে তার অভাব গভীরভাবে তার অভাবটি অনুভব করছে। জীবনের শেষ দিনগুলিতে ছোট মেয়ে বিনীতা ছিলেন পিতার ছায়াসঙ্গী। সেই বিনীতাও অসুস্থ বাবাকে রেখে হঠাৎ পাড়ি জমান পরপারে। কন্যা হারানোর শোক ক্রমশ কাবু করে ফেলে কিংবদন্তি আব্দুল গাফফারকে। 2022 সালের 19 মে সুন্দরে পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দূর আকাশের তারায় লীন হয়ে যান তিনি। গাফফার চৌধুরী নেই, কিন্তু তার কর্ম অনন্তকালের সাক্ষ্য হয়ে রইবে বহু দিন, বহু বছর। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। স্মরণকালের দীর্ঘ তাপদাহের পর মে মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিললেও বজ্রপাতের আতঙ্কে মানুষ। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। জলবায়ুর পরিবর্তনে বিরূপ প্রভাবে বাড়ছে এই বজ্রপাত। সতর্ক থাকার পাশাপাশি লাইটনিং শেল্টার স্থাপনের তাগিদ দিয়েছেন আবহাওয়াবিদরা। রিপোর্ট মানিক শিকদার। এবছর এপ্রিল জুড়ে ছিল দেশের ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ। স্বস্তির জন্য যখন প্রয়োজন ঝড় বৃষ্টি, তখন আতঙ্ক হয়ে আসে বজ্রঝড়। মে মাসে প্রায় প্রতিদিনই বজ্রপাতে হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। মাত্র 18 দিনে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির সংবাদ পাওয়া গেছে। জাতিসংঘের জরিপ বলছে, বজ্রপাতে প্রতি বছর বাংলাদেশে প্রায় 300 মানুষের মৃত্যু হয়, যা বিশ্বের মোট মৃত্যুর 1/4। আবহাওয়াবিদরা বলছেন, বজ্রঝড়ের কারণ বাতাসে আর্দ্রতা ও তাপমাত্রা বেড়ে যাওয়া। এখনকার যে বৃষ্টিপাত হয়, তো সেই বৃষ্টিপাতের সাথে কিন্তু কালবৈশাখী ঝড় থাকে এবং বজ্রপাত হয়ে থাকে। যে বজ্রপাতগুলো থেকে আমাদের প্রতি বছর অনেক লাইফ ধ্বংস হয়ে যায়, অনেক হিউম্যান যে লাইফ আছে সেগুলো ধ্বংস, এবং আমাদের কিছু পশু পাখি এবং এগুলো ধ্বংস হয়ে যায়, মারা যায়। সমীক্ষায় দেখা গেছে 70% মাঠে কর্মরত কৃষক, 14% পথচারী, 13% জলাশয়ে মাছ শিকার অথবা গোসল করার সময়, 3% ঘরে থাকা অবস্থায় মারা যান। গ্রামেই হতাহতের সংখ্যা বেশি। বজ্র মেঘ দেখার পর তাতে যদি লাইটনিং বা বিজলি চমকানো সে দেখতে পায়, তখন সে যাতে 1, 2, 3 এইরকম 30 পর্যন্ত গণনা করতে থাকে। গণনা করার মধ্যে যদি সে বজ্রপাতের শব্দ শুনতে পায়, তাহলে মনে করতে হবে যে বজ্রঝড়টি তার দিকে অগ্রসর হচ্ছে। তাহলে তাকে ইমিডিয়েটলি ঘরে অবস্থান করতে হবে, ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। আর যদি 30 সেকেন্ডের পর শব্দ শুনতে পায়, তাহলে মনে করতে হবে যে বজ্রঝড়টা তার থেকে দূরে সরে যাচ্ছে, তখন সে কিছুটা সামনে নামতে পারবে বা তার জন্য নামা নিরাপদ। বজ্রের সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা ঘরের দরজা জানালা বন্ধ করে থাকি। আসলে চারিদিকে দরজা জানালা খোলা রাখতে হবে, কারণ যদি খোলা না রাখা হয় তাহলে ঘরের উপরের ছাদ অথবা টিন উপরে চলে যেতে পারে। সচেতনতার পাশাপাশি হাওর অঞ্চল ও বিস্তীর্ণ কৃষিভূমিতে আশ্রয়কেন্দ্র স্থাপনের তাগিদ আবহাওয়াবিদদের। যে বজ্রঝড় তৈরি হবে, সেই দিকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসা বাণিজ্যের খবর। স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। রাজধানী গুলশান 1 নম্বরে রেকেট বেনকিজার পিএলসির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। সাজেদা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা ফজলুল হক ও সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, জনপ্রিয় অভিনয়শিল্পী ও হারপিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নুসরাত ইমরোজ তিশা, এশিয়াটিকের অ্যাকাউন্ট ডিরেক্টর সামিদা রশিদ আনিকা, গ্রুপ অ্যাকাউন্ট ম্যানেজার ফারহান করিম, রেকেট বেনকিজার বাংলাদেশ পিএলসির মহাব্যবস্থাপক বিশাল গুপ্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী এই উদ্যোগের মাধ্যমে 1000 স্যানিটেশন কর্মী এবং তাদের পরিবারের স্বাস্থ্য বীমা ও স্বাস্থ্যবিধি সচেতনতা কাজ করবে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। মূল্যস্ফীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, শ্রমঘন পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন এভারেস্ট জয়ী চট্টগ্রামের বাবর আলীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে 11 বছর পর উড়ল লাল সবুজ পতাকা।
দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রচার শেষ। আজ প্রতিশ্রুতি ফুলঝুরি নিয়ে ভোটারের দুয়ারে প্রার্থীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে থাকুন।